গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। তা আমি আপনাকে বলি, আসতে দেন, এখানে তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। আমরা এখনো সমীক্ষা শেষ করে উঠিনি, কিন্তু সমীক্ষার একটা আভাস আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি সারা বাংলা জুড়ে। আমরা বলছি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 50ও পেরোবে না, 48-এ আটকে যাবে। তৃণমূল কংগ্রেস 235টা পেতে পারে, অন্যান্যরা পেতে পারে 1টি আসন, বামেরা পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন। এরকম একটা জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। কেন বলছি এ কথা, কেন এত জোরের সাথে বলছি যে বিজেপি 48টা দিয়ে আটকে যাবে আর তৃণমূল পাবে 235-এরও বেশি? সব কথা আজকে কিন্তু বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোড। আপনারা এনকে ডিজিটালের যে সমীক্ষা তার উপর ভরসা রাখেন, বিশ্বাস করেন, এবং আমরা বারবার আমাদের সমীক্ষা প্রায় মিলিয়ে দিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু বলছি যে তৃণমূল 235 প্লাস, বিজেপি 48, মানে 48 প্লাসও বলছি না, 48 মাইনাসও হতে পারে। আর বামেরা 3 থেকে 4টি আসন পেতে পারে, 5টিও পেতে পারে, অন্যান্যরা 1টি, কংগ্রেস 3টি আসন পেতে পারে। এই বলার পেছনে কোনো লজিক তো নিশ্চয়ই আছে, কোনো কারণ তো আছে। শুধুমাত্র আমাদের সমীক্ষার অভিজ্ঞতা শুধু তাই নয়, সারা পশ্চিমবাংলার চিত্রটা যদি আপনি ভালো করে দেখেন, রাজনৈতিক পট পরিবর্তন দ্রুত হচ্ছে। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে, রাহুল গান্ধীর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা পশ্চিমবাংলায় অবিসংবাদিত, তার জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা কিন্তু বেড়ে চলেছে হু হু করে, এবং কার্যত শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা খানিকটা ব্যাকফুটে। কেন এসব কথা বলছি সবই বলবো আজকে থার্ড আই অনুষ্ঠানে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 77টি আসন, সেখান থেকে তারা কমতে কমতে এখন 64তে এসে দাঁড়িয়েছে, এবং এই 64টাও যে তারা পাবেই এমন কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এর আগে যে সমীক্ষা দেখিয়েছি পরপর 2টো শনিবার আপনারা দেখেছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 16টির মধ্যে 11টি আসন বিজেপি পেতে চলেছে, যে 16টা আসন তারা উত্তরবঙ্গে পেয়েছিল। 16টার মধ্যে 11টা বিজেপি এবং 5টা পাচ্ছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু উত্তরেও থাবা বসাতে শুরু করেছে, যেটাকে বিজেপির গড় বলে ধরা হয়। এইসব সব কারণ মিলিয়ে আমরা সমস্ত রাজ্য জুড়ে আজকে পর্যালোচনা করব। একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ অনুষ্ঠানটা অনেকটা বড় হবে। বড় হবার পেছনে কারণ আমরা আজে বাজে কথা বলবো না, একদম টু দ্য পয়েন্টে কথা বলবো। বিজেপি হারার প্রথম কারণ, বিজেপি সিট নেমে যাওয়ার প্রথম কারণ হচ্ছে যেটা দিলীপ ঘোষ বলে দিয়েছেন ইতিমধ্যে। দিলীপ ঘোষ কি বলেছেন, যে দমদমে সবাই তাকে দেখা যায়নি কেন বা ভিড় কেন কম হয়েছে? দিলীপ ঘোষ পরিষ্কার বলেছেন যে ওখানে বিজেপির লোক ছিল কে? সবই তো দল বদলু। ওই সজল ঘোষ, তাপস রায়, অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এরা তো সব অন্য দল থেকে এসেছে, সেখানে বিজেপির লোকেরা যাবে কেন? প্রধানমন্ত্রীর সভায় এত কম ভিড় এর আগে পশ্চিমবঙ্গ কখনো দেখেনি। বুঝতেই পারছেন যে ভাটা পড়েছে। আমরা খোঁজ নিয়েছি এবং আমরা আমাদের প্রতিনিধি নিজের চোখে দেখে এসেছেন, মেদিনীপুর থেকে বাস ভরে ভরে লোক এনেও কিন্তু সভা ভরা যায়নি। এটা একটা কারণ যে বিজেপির প্রতি মানুষের আস্থা কমেছে, এবং বিজেপির যারা সমর্থক তাদেরও আস্থা কমেছে। তা না হলে প্রধানমন্ত্রীর সভায় ভিড় পাতলা হয়। এটা কারণ। দ্বিতীয় কারণ, তৃণমূলের জয়যাত্রা অব্যাহত থাকছে, তার অনেকগুলো কারণ আছে। আপনি বলবেন শুধু উন্নয়ন না, শুধু উন্নয়ন না। উন্নয়নটা হয় আর্থ এবং সামাজিক স্তরে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করেছেন যে পশ্চিমবাংলার মানুষের আর্থ সামাজিক একটা উন্নয়ন করার, অর্থাৎ আর্থিকভাবেও তারা স্বাবলম্বী হলেন এবং সামাজিকভাবেও তারা প্রতিষ্ঠা পেলেন। তার একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। যেভাবে মহিলাদের তিনি সম্মানিত করেছেন, মহিলা ভোটের প্রায় 65-67% ভোট ইতিমধ্যেই তৃণমূলের পকেটে চলে গিয়েছে।
ইতিমধ্যে তৃণমূলের পকেট পুড়ে ফেলেছে, তারা লোকসভা নির্বাচনে তৃণমূলকেই ভোট দিয়েছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়বে, মানে অর্থাৎ পশ্চিমবাংলায় যত মহিলা আছেন তার 70% মহিলা তৃণমূলকে ভোট দিতে পারেন বলে আমাদের অন্তত মনে হচ্ছে। যেখানে যেখানে সমীক্ষা করতে গিয়েছি, যেখানে যেখানে আমরা জিজ্ঞাসা করেছি তৃণমূলকে কেন ভোট দেবেন বা বিজেপি কেন ভোট কম পাবে, একটাই উত্তর, বিজেপির কাছ থেকে আমরা কিচ্ছু পাইনি, যেটুকু পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এটা কিন্তু গ্রামে গঞ্জে সকলেই কথা বলছেন। শহরের চিত্রটা খানিকটা আলাদা, শহরের বাবু বিবিদের ভিন্ন মত আছে, কিন্তু গ্রাম বাংলার চিত্রটা কিন্তু মোটামুটি একই রকম। এত গেল মমতা ব্যানার্জির প্লাস পয়েন্টের কথা। বিজেপির মাইনাস পয়েন্ট কি? বিজেপির মাইনাস পয়েন্ট হচ্ছে যে বিজেপির নিজেদের অন্তর্দলীয় কোন্দল এখনো সেরে উঠতে পারছে না। এই যে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে আদি এবং নব্য, এই দুটো ভাগকে এক জায়গায় করার ক্ষমতা অমিত শাহ, নরেন্দ্র মোদী কারণ নেই। শুভেন্দু একটা কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য আর একটা কথা বলছেন। শ্রমিক ভট্টাচার্য যখন বহুত্ববাদের কথা বলছেন, উদার রাজনীতির কথা বলছেন, শুভেন্দুর মুখে সেই সনাতনী প্রলাপ আমরা শুনতে পাচ্ছি, সেই উগ্র ইসলাম বিরোধী কথাবার্তা শুনতে পাচ্ছি। কিন্তু এগুলো তো হচ্ছে একেবারে মানে বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। বিজেপির মানে যে অভ্যন্তরে যে একটা মিটিং করে একভাবে তারা চলবে, সেটা হচ্ছে না এই কারণ শুভেন্দু যে লাইনে চলছেন, শ্রমিক ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আউড়েও সেই লাইনে নামতে পারছেন না শুভেন্দুর মধ্যে সেই সংস্কৃতিও নেই। তিনি উগ্রবাদে বিশ্বাস করেন। তিনি যখন তৃণমূল কংগ্রেস করতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে হোক বা যে কোনো প্রেশারে হোক, তিনি কিন্তু এই উগ্র মানে মুসলিম বিরোধিতা কখনোই করতে পারেননি। উল্টে তাকে ইফতার করতে দেখা গেছে, নামাজ পড়তে দেখা গেছে, এসব দেখেছি আমরা। সে ছবি আর নাই বা দেখালাম। কিন্তু এই যে তিনি বিজেপিতে গিয়ে হঠাৎ করে উগ্র হিন্দু হয়ে গেলেন এবং মুসলমানদের দেদার গালাগালি দিলেন এবং পরিষ্কার বললেন 35% ভোট আমাদের চাই না। এই 35% ভোট চাই না বলাতে বিজেপির মধ্যে কিন্তু একখানা ভাগ হয়ে গেল। বিজেপির একদল চাইছেন যে 35% ভোটের মধ্যে অন্তত 2-5% বিজেপিতে আসুক, কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে বিজেপির অভ্যন্তরে যে সংখ্যালঘু সেল আছে সেটাই নাকি তুলে দেওয়া উচিত। এইরকমভাবে তিনি বিতর্কিত কথা বলে এবং হিন্দু মানে উগ্র হিন্দুত্বের পথে চলে বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিনি নিজেই। তারপরে ধরুন লবিবাজি তো আছেই, নব্য বিজেপির সাথে আদি বিজেপির একটা লড়াই আছেই। আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের মতন লোক, তাকে জেতা আসন থেকে তুলে নিয়ে গিয়ে এমন একটা আসনে ফেলা হলো যেখানে তার জয়ের কোনো সম্ভাবনাই ছিল না এবং তিনি হারলেন। এটা হচ্ছে আদি নব্যের ইগোর লড়াইয়ের খেলা। দিলীপ ঘোষ সংখ্যাতত্ত্বের বিচারে এখন পর্যন্ত সবচেয়ে সেরা বিজেপির সভাপতি এখনো পর্যন্ত। সেই দিলীপ ঘোষকে সাইড করে দেওয়ায় দিলীপ ঘোষের একটা বিরাট ফ্যান ফলোয়িং আছে, সেইটা কিন্তু তারা কিন্তু খানিকটা হতোদ্যম হয়ে গিয়েছে। মানে তারা যে সবাই বিজেপি কর্মী, বিজেপির হয়ে পথে নেমে কাজ করে এমন নয়। দিলীপ ঘোষকে পছন্দ করেন এমন বেশ কিছু সমর্থকও আছেন, সেই সমর্থকরা কিন্তু হতাশ হয়েছেন এবং তার ফল বিজেপি লোকসভায় পেয়েওছে। এরপরে আরও অনেকগুলো কারণ আছে যেসব কারণে বিজেপি পশ্চিমবাংলায় ওই 48 আসনেই আটকে যাবে। আমরা বলবো সেই সব কারণ, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের আজকের অনুষ্ঠানে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আমরা বলছিলাম যে বিজেপির ভোট বাক্সে কেন ধস নামছে। দেখুন, প্রথম কথা উত্তরবঙ্গটা আপনাদেরকে বলেছি আগেই, আরও একবার বলে দিই যারা দেখেননি তাদের জন্য, যে উত্তরবঙ্গে বিজেপির কাছ থেকে যে প্রত্যাশা মানুষ করেছিলেন সেই প্রত্যাশা পূরণে বিজেপি ব্যর্থ হয়েছে। এটা একেবারে মানে 100% সত্যি কথা।
যে প্রত্যাশা জাগিয়ে বিজেপি উত্তরবঙ্গে এসেছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারেননি, মানুষের কোনো কাজে বিজেপি আসেনি, এটা হচ্ছে প্রথম কারণ। এরপরে চলে আসুন আরেকটু নিচের দিকে আসলে মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের একখানা ভালো জায়গা, মানে দুর্গ বলা যেতে পারে। সেই দুর্গে ফাটল ধরিয়েছে তৃণমূল কংগ্রেস, কিছুটা ফাটল ধরিয়েছে বিজেপি। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, সেখানে কিন্তু কংগ্রেসের অবস্থা আরেকটু ভালো হয়েছে। কংগ্রেসের অবস্থা ভালো হয়েছে বামেদের অবস্থাও। আমরা যে বলছি না বামেরা 4-5টা আসন পেতে পারে, বামেদের 4-5টা আসন পাওয়ার পেছনে কিন্তু বিজেপির ব্যর্থতাই বেশি প্রকট হয়ে উঠেছে। বামেদের 4-5টা আসন কেন পাবে বলছি, কারণ বিজেপিতে যে ভোটটা বামেদের গিয়েছিল 22.5%, 23% ভোট বামেদের থেকে বিজেপিতে শিফট হয়েছিল। কারণ বামেদের একটা হুইসপার ক্যাম্পেনিং ছিল, আগে রাম পরে বাম। তারা এরকম একটা ক্যাম্পেনিং চালিয়েছিলেন যে তাদের সমর্থকদের মধ্যে, যে আগে যদি বিজেপি আসে বিজেপিকে সরানো সহজ, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না, তাই তারা বিজেপিকে আনতে চেয়েছিলেন। কিন্তু ফল হলো উল্টো, বাম সমর্থকরা বিজেপিতে ভোট দিলেন এই নেতাদের কথা শুনে, কিন্তু তাতেও পরিবর্তন হলো না। এবং বর্তমান বিজেপির যা দৈন্যদশা সারা পশ্চিমবাংলায়, তাতে এই মানুষগুলো কিন্তু খানিকটা বীতশ্রদ্ধ বিজেপির ওপরে। এই মানুষগুলোর অনেকটাই ভোট কিন্তু এবার বামে ফিরবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, বামে ফিরবে। বামেতে এই কারণে ফিরবে কারণ তারা বুঝে গেছে এই বিজেপির আর আশা নেই। একটা জিনিস মনে রাখবেন যে মানুষের মনে একটা ধারণা তৈরি হয়, যেমন আপনার 14 নির্বাচনের আগে বা 19-এর নির্বাচনের আগে একটা ধারণা তৈরি হয়েছিল বিজেপিকে কেউ হারাতে পারবে না, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। তাই যেদিকে মানে যারা জিতবে মানুষের ঢলটা সেদিকেই নামে, অন্তত 2-3% ভোট সেদিকেই যায়। পশ্চিমবাংলায়ও তৃণমূল জিতবেই এমন একটা পারসেপশন মানুষের মনে গেঁথে গেছে একদম, তৃণমূলকে হারাতে পারবে না বিজেপি। তাই এই 2-3% ভোট তৃণমূল এমনিই পেয়ে যাবে, বাড়তি পাবে, এবং তার ফলে 3-4টে আসন বা 5টা আসনও তারা কিন্তু বেশি পেতে পারে। কিন্তু মানে একেবারে 235 আসন পাবে এটা কেন জোর দিয়ে বলছি, কেন বিজেপির আসন কমবে? বিজেপির আসন কমার আরও একটা কারণ হচ্ছে মতুয়া ভোটে ধস। হ্যাঁ, মতুয়াদের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী এরা সবাই মিলে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীরা গিয়ে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রাখতে পারেননি। উল্টে এসআইআর করে বিহারে বহু মানুষের ভোট কাটাতে মতুয়াদের মধ্যে একটা আতঙ্কের মানে পরিবেশ তৈরি হয়েছে। মতুয়ারা আতঙ্কিত, তাদেরকে মানে আগে ভোটার করে তারপর তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে ওই প্লে লোডার দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হবে না তো। কারণ আমরা দেখেছি মহারাষ্ট্রে মতুয়া কার্ড দেখানো সত্ত্বেও কিন্তু সেখান থেকে তাদেরকে রেহাই দেওয়া হয়নি। মতুয়া কার্ডের মূল্য বিজেপি দিচ্ছে না, বিজেপি শাসিত গভর্নমেন্টগুলো দিচ্ছে না। ফলে মতুয়াদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং মতুয়ারা ধীরে ধীরে বিজেপির কাছ থেকে কিন্তু মুখ ফেরাতে শুরু করেছেন। একদল মতুয়া রাহুল গান্ধীর সাথে দেখাও করেছেন। ফলে মানে এই মতুয়া ভোটের একটা অংশ কংগ্রেসে যাবে, মতুয়া ভোটের একটা অংশ বামপন্থীদের কাছে যাবে, মতুয়া ভোটের একটা অংশ তৃণমূলেও যাবে। অর্থাৎ বিজেপির যে একেবারে মানে সলিড ভোট যেটা, সেটা আর সলিড ভোট নেই। মতুয়ারা পশ্চিমবাংলায় 35টা বিধানসভা আসনের নিয়ন্ত্রক, 35টা আসনে তারা যাদের ভোট দেয় তারাই জেতে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যা আমরা পেয়েছি সেটাই বলছি আপনাদেরকে, মতুয়াদের মধ্যে কিন্তু অনেকগুলো বিভাজন তৈরি হয়ে গেছে, অনেকগুলো বিভাজন তৈরি হয়ে গেছে। এমনকি মানে মতুয়া গড় যেটাকে বলা হয়, উত্তর 24 পরগনা, হাবড়া, অশোকনগর, বনগাঁ, সেই সব অঞ্চলেও কিন্তু মতুয়ারা আতঙ্কিত এবং বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। বিজেপির এখানে ভোট কমে যাওয়ার পেছনে আরও অনেকগুলো কারণ আছে। বিজেপির গৌবলীয় সংস্কৃতি আছে, তারা কার্যকর্তাকে কার্যকর্তা বলে, জেলাকে তারা বলে মণ্ডল। এই যে বিভিন্ন রকম ভাষা মানে আরএসএসীয় ভাষা, সেই ভাষাগুলো বাঙালি নিতে পারছে না। আর বিজেপির সবটাই কিন্তু দিল্লির মুখাপেক্ষী। দিল্লি থেকে নেতারা আসবেন, নরেন্দ্র মোদী আসবেন, অমিত শাহ আসবেন, আবার হয়তো উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ আসবেন। এই মানুষগুলো আসবেন, পশ্চিমবাংলায় প্রচার করবেন, তাদের ঘাড়ে ভর করে বিজেপি জিততে হয়। পশ্চিমবাংলায় বিজেপিকে জেতানোর মতন মানে একক ক্ষমতায় বিজেপিকে জেতানোর মতন একজনও নেতা নেই। অনেকে বলবেন শুভেন্দু অধিকারী, না, শুভেন্দু অধিকারী নন। শুভেন্দু অধিকারী মানে এখনো সেই জায়গায় পৌঁছতে আরও হয়তো 50 বছর লাগবে। 50 বছর লাগবে যে যিনি একক ক্ষমতায় বিজেপিকে তুলে নিয়ে যেতে পারেন বা উপরে তুলে আনতে পারেন।
তার মানে নবান্নতে কিন্তু সেই হাওয়াই চটেই থাকছে। সুটের বুটের বাবুরা নবান্নতে উঠছেন না, এটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ কি, শুভেন্দুর অধিকারীর মধ্যে পোটেনশিয়ালিটি থাকলেও, তার মধ্যে অনেক গুণ থাকলেও তিনি সেই গুণগুলো ব্যবহার না করে যে ধরনের ভাষা প্রয়োগ করছেন, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন, যে ধরনের আচরণ করছেন উন্মত্তের মতন, সেটা কিন্তু সাধারণ বাঙালি ভালোভাবে নিচ্ছে না, এমনকি শহুরে বাঙালিরাও নিচ্ছে না। শুভেন্দুর ওপর ভরসা করতে পারছে না পশ্চিমবাংলার কেউই, বিজেপির গুটি কয়েক সমর্থক ছাড়া। সেই সমর্থকদের সংখ্যা হচ্ছে 6 থেকে 8%। এর বেশি কিন্তু সমর্থকরা শুভেন্দুর ওপর ভরসা করতে পারছেন না। কারণ বিজেপির সংস্কৃতির বাইরে গিয়ে শুভেন্দু যে সংস্কৃতি আনার চেষ্টা করছেন, সেটা বাঙালির সাথে খাপ খাচ্ছে না। বাঙালি কিন্তু মানে মূলত অসাম্প্রদায়িক জাতি, এখানে রাম রহিমের ভেদাভেদ কোনো কালে ছিল না। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর এই রাম রহিমের ভেদাভেদ কিন্তু এই বিজেপি তৈরি করেছে। তৃণমূলের আরও একটা বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলে থাকবে কেন, তৃণমূল থেকে ভোট ব্যাংক সরে যাচ্ছে না কেন, এর পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী যেভাবে মুসলমানদের ভয় দেখাচ্ছেন যে তারা মুসলমান বিধায়কদের পর্যন্ত রাস্তায় ছুড়ে ফেলবেন, মুসলিমকে এখান থেকে সরিয়ে দেবেন, এই যে কথাবার্তাগুলো, এই কথার জন্যই কিন্তু মুসলিমরা তারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেরা আশ্রয়স্থল। আবার হিন্দুদের একটা বড় অংশ যারা ভেবেছিল বিজেপি আশ্রয়স্থল, সেখান থেকেও কিন্তু অনেক হিন্দু সরে গিয়েছেন, কারণ এই বিজেপি পশ্চিমবাংলায় আসার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তার ফলে কি হয়েছে, এই হিন্দুদের একটা বড় অংশের ভোট যেটা কংগ্রেস, বাম এবং তৃণমূলে যাবে, আর মুসলিম ভোটটা তৃণমূল কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। এটা আমরা আপনাদেরকে এখন থেকেই বলে দিতে পারি। যেটা আমরা সার্বিকভাবে পাচ্ছি তা বলছি, এটা কোনো সমীক্ষার রিপোর্ট নয়। আমরা যে সবটা ঘুরছি, সব রাজ্যের যে সব জেলায় ঘুরছি, ঘুরে যেটা পাচ্ছি সেটা সমীক্ষা রিপোর্ট তো নিশ্চয়ই পরে দেখাবো। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা বিজেপির হয়ে গেছে অভ্যন্তরে, বিজেপির ভেতরে। এই যে মানে এক নেতার সাথে আর এক নেতার মুখ দেখা দেখি নেই, লকেট চ্যাটার্জিকে প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে না, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর ফলে বিজেপির মধ্যেই কিন্তু আড়াআড়ি দুটো ভাগ হয়ে গিয়েছে, একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। ধরুন দিলীপ ঘোষের লবির কেউ যদি টিকিট পায়, শুভেন্দু অধিকারীর লোকেরা চাইবেন না যে সেই লবির লোক জিতুক। আবার শুভেন্দু অধিকারীর লবির লোকেরা যদি টিকিট পায়, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, এদের লোক, এই মানুষগুলোর যারা সমর্থক, তারা চাইবেন না বিজেপি জিতুক। ফলে বিজেপি নিজের ভোট নিজে কাটতে শুরু করে দিয়েছে। ভোটের কিন্তু মেরে কেটে আর 250-300 দিন বাকি আছে। এই 250-300 দিনের মধ্যে অনেকগুলো উৎসব আছে। উৎসব মানে আমাদের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে দুর্গাপুজো পশ্চিমবাংলায় হয় না, এরকম বিজেপি বলেছিল। তারপরে দেখা গেল বিজেপি বড় বড় করে দুর্গাপুজো করছে বিভিন্ন জেলায় জেলায়, তাদের পার্টি অফিসে, এটাও আমরা দেখেছি। অর্থাৎ তারা যে পারসেপশন, যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, সেই ন্যারেটিভটা তারা নিজেরাই ভেঙেছে। বিশ্বাসযোগ্যতা অটোমেটিক ভাঙবে মানুষের। সারা ভারতবর্ষে বার্তা গিয়েছিল যে পশ্চিমবাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে দেখা গেল বিজেপি নিজেই দুর্গাপুজো করছে, বিজেপি নিজেই সরস্বতী পুজো করছে। ফলে তাদের যে তৈরি করা ন্যারেটিভ তারা নিজেরাই ভেঙে দিয়েছে। তার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দরকার হয়নি। এবার আসি যে বিজেপির এই যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে বিজেপি কাটিয়ে উঠতে কতটা সক্ষম হবে। আমি আপনাদেরকে বলছি, কাটিয়ে উঠতে তো পারবেই না, বরং দুরবস্থা আরও বাড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদীর সভায় একদল ডাক পাননি, আর একদল মঞ্চ আলো করে বসেছিলেন। যারা মঞ্চ আলো করে বসেছিলেন তাদের বেশিরভাগই দল বদল করে যাওয়া লোক। ফলে যারা আদি বিজেপি, যারা RSS করে এসছেন বা আদি বিজেপি, তারা কিন্তু অনেকটাই আশাহত হয়েছেন। মানে তাদের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল, অনভিপ্রেত ছিল। এবার তৃণমূলের জয়যাত্রা আটকাতে বিজেপি যে কাজগুলো করতে পারে সেগুলো আপনাদেরকে বলি। প্রথম কথা, দেখছেন যে ভোট এসে গেছে, নরেন্দ্র মোদী আসা শুরু করে দিয়েছেন, অমিত শাহ আসা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই 2 বার এসে গিয়েছেন নরেন্দ্র মোদী। এবার হয়তো আরও 10 বার আসবেন, 15 বার আসবেন, 20 বার আসবেন, তার আসার কোনো শেষ নেই। তিনি আসুন। কিন্তু মুশকিল হচ্ছে তিনি এসেও কি এই যে ভাঙা বিজেপিকে জোড়া লাগাতে পারবেন? না, পারবেন না। কারণ নরেন্দ্র মোদীর মুখের ভাষা, যে ভাষায় তিনি কথা বলেন, বাংলার 70% মানুষ সেই ভাষাটা ভালো করে বোঝেন না। শহরের মানুষ কিছুটা বোঝেন, গ্রামের মানুষ বোঝেন না। অর্থাৎ নরেন্দ্র মোদীর বক্তৃতা মানুষকে ছোবে না, মানুষকে স্পর্শ করবে না।
এই নরেন্দ্র মোদী এসে আগেরবারও 200 পার করতে পারেননি, আর এবারও 50 পার করতে পারবেন না। এটা হচ্ছে একটা কারণ। মানে সর্বত্র গৈরিকীকরণের একটা প্রচেষ্টা, সে আপনার স্কুলের সিলেবাস বলুন, স্বাস্থ্য দপ্তরের যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোর রং বলুন, সবেতেই গেরুয়া রং করে দেওয়ার একটা প্রচেষ্টা। এটা বামেদের মধ্যেও আমরা দেখেছি, বাসের রং লাল, সর্বত্র লাল, সরকারি বাড়িগুলো লাল, এগুলো আমরা দেখেছিলাম। এই সব লাল করতে গিয়ে আজ কি হাল হয়েছে বামেদের আপনারা বুঝতে পারছেন। আর সব গেরুয়া করতে গিয়ে বিজেপির কি হাল দেশের মধ্যে হচ্ছে বা বিহারে হচ্ছে আপনারা চোখেও দেখতে পাচ্ছেন। বিহারের পর পশ্চিমবাংলার নির্বাচন, তারপরেই তামিলনাড়ুর নির্বাচন, আসামেরও নির্বাচন আছে। ফলে এই 4টে রাজ্যের মধ্যে বিজেপি যদি অন্তত 2টো রাজ্যে জয়লাভ না করে তাদের নাককান্ত কাটা যাবে। আর আমাদের যা মনে হচ্ছে তাতে এই 4টে রাজ্যের মধ্যে 3টে রাজ্যেই বিজেপি হারবে। বিহারে হারবে, পশ্চিমবাংলায় হারবে, তামিলনাড়ুতেও হারবে। বিহারেরটা এক্ষুনি বলা যাচ্ছে না, আর একটু সময় লাগবে বিহারেরটা বলতে, কিন্তু পশ্চিমবাংলা আর তামিলনাড়ু যে তারা লেজগোবরে হয়ে হারবে এর মধ্যে কোনো ভুল নেই। অসমটা হয়তো তারা জিতে গেলেও যেতে পারে। এবার কথা হচ্ছে যে বিজেপি মানে নরেন্দ্র মোদীকে পাঠাচ্ছে বা নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, তার সাথে সাথে কিন্তু ইডি সিবিআইও আসা শুরু করে দিয়েছে। নির্বাচন আসলেই নরেন্দ্র মোদী আসেন, পেছন পেছন ইডি সিবিআইও আসে। ইডি সিবিআই এসে তাদের কাজ শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই তৃণমূলের এক বিধায়ককে তারা গ্রেফতার করেছেন, আরও হয়তো 2 জন 4 জন 5 জন গ্রেফতার হবে। এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে যে ভোট এসছে, এবার হয়তো 8-10 জন তৃণমূল নেতা জেলে ঢুকবেন। কিন্তু এই জেলে ঢুকিয়েও কি বিগত নির্বাচনে বৈতরণী পার করা গিয়েছে? না। পশ্চিমবাংলায় ভোট হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তৃণমূল ভোটটা চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে এখনো পর্যন্ত কোনো কালির ছিটে লাগাতে পারেনি বিজেপি, এখনো পর্যন্ত পারেনি। চেষ্টা অনেক হয়েছে কিন্তু কোনোটাই সফল হয়নি। ফলে মমতা ব্যানার্জির এই স্বচ্ছ ইমেজ এবং এই যে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় মমতা ব্যানার্জি যেভাবে উদ্বোধন করে বেড়ান প্যান্ডেলগুলোতে, মূর্তিতে, সেটা একটা বার্তা হিন্দুদের কাছে যায়। এরপরে তো জগন্নাথ মন্দির আছেই, কালীঘাটে স্কাইওয়াক আছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আছে, তারাপীঠ মন্দিরে ডেভেলপমেন্ট আছে, এইগুলো তো আছেই। তারপরেই আসবে ঈদ। ঈদেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেরকমভাবে মুসলিমদের পাশে থাকেন, আমরা এর আগে কোনো রাজনৈতিক দলে, বামেদেরও দেখিনি এভাবে মুসলিমদের পাশে থাকতে। তারপরে আসছে ক্রিসমাসও দেখেছি আমরা, মাঝরাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট পল ক্যাথিড্রালে চলে যান। অর্থাৎ হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিসিপেশনটা সেখানে আমরা পরিষ্কার দেখতে পাই। বিজেপিকে দেখতে পাই না। বিজেপি এটা করে না। তারা রামনবমীর মিছিল করে বা হিন্দু আচার অনুষ্ঠান করে, মাতা রানীর জাগরণ করে, গো পূজন করে, তুলসী পূজন করে, এইসব করে। কিন্তু বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, ধরুন ইতু পুজো, ধরুন নীল পুজো, এইসব পুজোগুলোতে বা কালী পুজো, এইসবগুলোতে কিন্তু আমরা বিজেপিকে দেখতে পাই না। আমরা বিজেপিকে পাই না, কারণ তারা গৌবলীয় সংস্কৃতিটা এখানে আনার চেষ্টা করছে। কিন্তু বাঙালি নিজের সংস্কৃতি ছেড়ে কোনোদিন যায়নি। বাম আমলেও যায়নি, কংগ্রেসি আমলেও যায়নি, আর তৃণমূল আমলেও যাবে না। বাঙালি এই ব্যাপারে একটু একরোখা, নিজের সংস্কৃতি, নিজের ভাষা নিয়ে বাঙালি কিন্তু অনেক বেশি সচেতন। আজকে দেখছেন না যে পশ্চিমবাংলায় থাকলে বাংলা বলতে হবে, এরকমটা মানুষ আওয়াজ তুলছেন। এতদিন আমরা বলেছি, এবার মানুষ নিজেরা তুলছেন আওয়াজ। মানুষ কিন্তু সচেতন হয়েছেন বাংলা ভাষা সংস্কৃতি রক্ষার জন্য। এটা বিজেপির পক্ষে আরও একটা বড় আঘাত। বহিরাগত বনাম ভূমিপুত্র, এই যে লড়াই, এই লড়াইয়ে বহিরাগত চিরকাল হেরেছে, এবারও হারবে। তাই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপি এইখানে 48টা মাইনাস হতে পারে, 48-এর প্লাস হবে না। আর তৃণমূল 235-এর প্লাস হতে পারে, 235-এর মাইনাস হবে না। অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, আজ অক্টোবর মাসের মার্জনা করবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, এই 1 তারিখেই আমরা বললাম, কারণ এরপরে ভোট এখনো অনেক দেরি, আরও মানুষের চিন্তাভাবনা বদলাবে। যেমন বদলাবে তেমন আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা যায় যে তৃণমূল 235-এর নিচে পাচ্ছে না, আর বিজেপি 48-এর ওপর উঠে 49 হচ্ছে না। মাঝখান থেকে বিজেপির যে ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, সেই ভোট ভাগের ফায়দা কিন্তু কিছুটা বামেরা নেবে। তারা 4-5টা আসন পেয়ে যেতে পারে। কংগ্রেসও কিন্তু 3-4টে আসন পেয়ে যেতে পারে। আর অন্যান্যরা বলতে আমি বলছি নৌসাদ সিদ্দিকীর আইএসএফ, তারা হয়তো বড়জোর 1টা আসন পাবে, কিন্তু এর বেশি কিছু আর আশা তারা করবে না, করতে চায়ও না, বা তাদের আশাটাও ভুল। এবার
অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল তারা মানে ভোটে অবতীর্ণ হয়। আপনি যখন ভোট দিতে যান দেখবেন অনেক চিহ্ন। তারা কারা? এদের মধ্যে অনেকেই হচ্ছে গিয়ে মানে ভাড়া করা, কেউ তৃণমূলের ভাড়া করা, কেউ বিজেপির ভাড়া করা, কেউ সিপিএম এর ভাড়া করা, কেউ কংগ্রেসের ভাড়া করা। এরা হচ্ছে ভোট কাটুয়া। এদেরকে ভোট দেওয়াও যায়, না দেওয়াও তা। তাই মানুষের প্রবণতা যেটা, যে দল জিতবে তারা তাকেই ভোটটা দেবে, এটাই মানুষের প্রবণতা। পশ্চিমবাংলায় এখানে বিজেপি জিতবে, এটা বিজেপির কর্মীরাও এখন আর ভাবছে না। বিজেপির কর্মীদের মধ্যেও সেই কনফিডেন্স চলে গিয়েছে। তাই মানে আপকি বার 200 পার বা আপকি বার মানে 150 পার এরকম কোনো স্লোগান শোনা যাচ্ছে না। বিভিন্ন মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে বিজেপি 160টা পাবে, 165টা পাবে, এটা ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু জোরের সাথে কেউ বলতে পারছে না বিজেপি কত পাবে, যেটা গতবারও শুনেছিলাম আপকি বার 200 পার। অর্থাৎ বিজেপির নিজের অভ্যন্তরেই কিন্তু ময়লা জমেছে। সেই ময়লা জমেছে কেন? বহিরাগত যারা অন্য দল থেকে গিয়ে বিজেপিতে ভিড় করেছে তাদের জন্য। পিওর বিজেপি বলতে যা বোঝায়, পিওর আরএসএস বলতে যা বোঝায়, তারা কিন্তু হতোদ্যম হয়ে বসে গিয়েছেন এই নব্যদের চাপে, এই তৎকাল বিজেপির চাপে। এই তৎকাল বিজেপির দাপট এখনো পশ্চিমবাংলায় বহাল। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে দিলীপ ঘোষকে গুরুত্ব দেওয়া শুরু করেছিলেন, আমরা কিন্তু মনে করেছিলাম যে আদি বিজেপির আবার উত্থান ঘটবে। আদি বিজেপি যেভাবে 77টা আসন পেয়েছিল সেভাবেই তারা হয়তো ইমার্জ করবে, বড় হবে। কিন্তু দেখা গেল না, আমাদের শ্রমিক ভট্টাচার্য কিন্তু ওই একই খাতায় নাম লেখালেন, শুভেন্দু নির্ভর হয়ে পড়েছেন, যেটা সুকান্ত মজুমদার হয়েছিলেন। এই শুভেন্দু নির্ভর হতে গিয়ে বিজেপিকে তিনি আরও ডোবাবেন। আজকের অনুষ্ঠানটা অনেক বড় হলো, আবার দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, কারণ পরবর্তীকালে কি হবে আমরা জানি না। এটা কোনো সমীক্ষার রিপোর্ট নয়, এটা আমাদের এতদিনকার সমীক্ষা করার অভিজ্ঞতা থেকে বলছি। তৃণমূল 235+, বিজেপি 48-, এটা ধরে নিয়ে চলুন। এবং এটাও জানি যে যদি 48 থেকে কমে গিয়ে বিজেপি 38-এ চলে আসে, অর্থাৎ প্রধান বিরোধী দল হওয়ার ক্ষমতা তারা হারায়, 40টা পেলে প্রধান বিরোধী দল হওয়া যায়। যদি 38-এ চলে আসে তাহলে এটাও জেনে রাখুন যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে অন্ধকারে চলে গেল, একদম পার্মানেন্টলি। সেখান থেকে ফিরে আসার আর কোনো জায়গা শুভেন্দুর থাকবে না। তাই শুভেন্দু মরিয়া হয়ে উঠেছেন, কমপক্ষে অন্তত 48 তো পাই। আর তৃণমূল কংগ্রেস চাইছে যে এই 48 থেকেও 10টা আসন যাতে বিজেপি কম পায়, তার জন্য তারাও আপ্রাণ লড়াই চেষ্টা করেছে। নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, আর ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নন্দীগ্রামে বিজেপিকে হারাবেন তিনি। এই লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। আমাদের নজর থাকবে এই লড়াইয়ের দিকে, আর আপনাদের নজর থাকুক আজকেই বিকেল 5টায় প্রবীর প্লাসের একটা বিশেষ অনুষ্ঠানে। প্রবীর প্লাসে আমরা রাজনৈতিক আলোচনা করছি, মানে এইভাবে যেভাবে এনকে ডিজিটালে করি। প্রবীর প্লাসটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এনকে ডিজিটালকে সাবস্ক্রাইব করতে। আপনাদের কাছে আরও একবার কৃতজ্ঞতা জানাই। আজ 1 তারিখ, আজ থেকে যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠাচ্ছেন তারা দয়া করে সেই মান্থলি সাবস্ক্রিপশন পাঠানোর যে স্ক্রিনশট, সেটা নাম এবং কোন এলাকা থেকে পাঠাচ্ছেন সেটা লিখে পাঠাবেন। আমাদের যে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আজ তৈরি হয়েছে, সেই গ্রুপে আপনাদের একজন করে আমরা এখানে জয়েন করাবো। যারা আগে পাঠিয়েছেন তাদেরটা পারছি না, কারণ আজকে থেকে আমরা শুরু করছি নতুন গ্রুপ। আজকে থেকে এই সারা মাস ধরে যারা পাঠাবেন তাদের প্রত্যেকের নাম আমরা গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর গ্রুপে জয়েন করলে কি হয়? গ্রুপে জয়েন করলে আপনাদের সাথে আমাদের সরাসরি ইন্টারাকশন হয়, সরাসরি কথা হয়, আপনাদের মতামত জানতে পারি এবং আপনারা যে মতামত দেন তার ভিত্তিতে অনুষ্ঠান করতে পারি। যারা আমাদের সাবস্ক্রিপশন পাঠাতে চান মান্থলি, তারা এই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে, এই কিউআর কোডটাতে আপনারা স্ক্যান করুন, স্ক্যান করে আমাদের পাঠাতে পারেন। অথবা এই কিউআর কোডটা ছাড়াও কিন্তু আপনারা আমাদেরকে এই যে নিচের নাম্বারটা দেওয়া আছে 9830075869, এই নাম্বারে আপনারা গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। কোনো লিমিটেশন নেই, বাধা ধরা কোনো নিয়ম নেই। কেউ 100 পাঠান, কেউ 200 পাঠান, কেউ 500 পাঠান, কেউ 1000 পাঠান, কেউ 1500 পাঠান, যে যেরকম পারেন পাঠান, কিন্তু এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখুন। আমরা এই চ্যানেলটায় নিরপেক্ষ নির্ভীকভাবে কথাবার্তা বলি এবং তার জন্য আমাদের বহু কেস, বহু পুলিশ ঝামেলা এসব পোহাতে হয়। সেগুলো থাকে, সংবাদ মাধ্যমে থাকবো আর এইসব হবে না তা তো হয় না, এগুলো থাকবে, থাকুক, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু চ্যানেলটা যাতে বন্ধ না হয়ে যায়, এই কারণেই আপনাদের কাছ থেকে আমরা আর্থিক সহায়তা আশা করি। যারা পাঠিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আর আজ থেকে যারা পাঠাবেন তাদেরকে আমরা নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাতে থাকবো। এবেলা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে।
নমস্কার।